নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদানের জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন শ্রুতি পুস্তক রানীচন্দ রচিত গুরুদেব। এর আগের দুটি এপিসোডে এই বইয়ের প্রথম থেকে সপ্তম পরিচ্ছেদ পর্যন্ত পাঠ করেছি। তার মধ্যে প্রথম এপিসোডটিতে কিছু প্রাক কথন ছাড়া ছিল বইটির প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদগুলিতে রানীর ছোটবেলা, রবীন্দ্রনাথের সঙ্গে প্রথম পরিচয়, প্রথম শান্তিনিকেতনে আসা, এর কথাই বলা হয়েছে, এবং রানীর বিবাহ, তাতে রবীন্দ্রনাথের ভূমিকা এবং তার অনতি বিলম্বের কথা সেই একই বোম্বে সফরে, এই দিয়েই চতুর্থ পরিচ্ছেদ শেষ। রানী প্রথমেই বলে নিয়েছেন সময়ের পারম্পর্য তিনি রক্ষা করার চেষ্টা করেননি, তাই দ্বিতীয় এপিসোডে তার পরের যে পরিচ্ছেদগুলি পড়েছি, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম পরিচ্ছেদ, তাতে দেখি হঠাৎ কয়েক বছর পেরিয়ে গিয়ে রবীন্দ্রনাথের একেবারে শেষ জীবনের কথাই রানী লিপিবদ্ধ করেছেন। আজকের এপিসোডে পাঠ করব বইয়ের পরবর্তী চারটি পরিচ্ছেদ, অর্থাৎ অষ্টম, নবম, দশম এবং একাদশ পরিচ্ছেদ। এর মধ্যে প্রথম তিনটি, অষ্টম, নবম এবং দশম পরিচ্ছেদ, রবীন্দ্রনাথের ওই একই একেবারে শেষ বেলার গল্পেই পরিপূর্ণ। কিন্তু একাদশ পরিচ্ছেদে রানী আবার পিছিয়ে গেছেন খানিকটা। রানীর বিবাহের পরের কথা, কিন্তু রবীন্দ্রনাথ তখনও বার্ধক্যের সীমায় উপনীত হয়েও বৃদ্ধ নন, শক্তিমান, পর্যটনশীল, বহির্মুখী, অতিমানব। এরপরেই রানী আবার ফিরে গিয়েছিলেন রবীন্দ্রনাথের আরও বেশি বয়সের দিকে। তার পাঠ থাকবে পরবর্তী এপিসোডে, এর পরের পরিচ্ছেদগুলিতে। আরম্ভ করছি আজকের পাঠ, রানীচন্দ রচিত শ্রুতি পুস্তক গুরুদেবের তৃতীয় পর্ব। 8। গুরুদেবের ছোটখাটো খেয়ালও হরেক রকমের ছিল। বাইরে কোথাও গেলেন, সব রকমের সব রঙের পোশাকই আনা হয়েছে সঙ্গে, কেবল মেটে সবুজ জোব্বাটাই আনা হয়নি হয়তো। কয়দিনই বা থাকা হবে, সে হিসেবে যথেষ্ট জামাজোব্বা আনা হয়েছে, কিন্তু দেখা যাবে গুরুদেবের ঠিক খোঁজ পড়বে ওই মেটে সবুজ জোব্বাটার জন্যই। সেটাই তখন তার সবচেয়ে দরকার হয়ে পড়বে। এমন দরকারি জিনিস সেটাই কেন আনা হয়নি? সঙ্গে যারা থাকতেন তাদের তখন অপ্রস্তুত অবস্থা। আর হতো এমন, গোছা গোছা পেন্সিল তুলি আছে হাতের কাছে, ক্ষয়ে যাওয়া হলুদ রঙের 2.5 ইঞ্চি পেন্সিলটাই ফেলে দিয়েছে কেউ টেবিল গোছাতে গিয়ে। গুরুদেবের ঝোঁক পড়বে সেই পেন্সিলটার উপরেই। আমার সেই হলুদ রঙের পেন্সিলটা কোথায়? ওটা খুঁজে বের কর, ওটাতেই আমার আঁকা ভালো হয়। কত সময় এমনিতর ফেলে দেওয়া জিনিসের জন্য হন্তদন্ত হয়ে ছুটতে হয়েছে বাইরে ঝোপে ঝাড়ে কতজনকে। নানা জায়গা হতে নানা রকমের অনুরোধ আসত, বক্তৃতা দিতে, কোনো কিছু উদ্বোধন করতে। তিনি সহজেই রাজি হয়ে যেতেন। পরে হয়তো নিজেরই খেয়াল হতো, কিংবা অন্যরা খেয়াল করে দিয়ে বলতেন ও জায়গায় আপনার যাওয়া ঠিক হবে না। তখন তিনি খবর পাঠিয়ে দিতে বলতেন যে তাঁর যাওয়া সম্ভব না। সেবার এই রকম হয়েছিল বোম্বেতে। কোনো এক সিগারেট ফ্যাক্টরির মালিক এসে ধরেছেন গুরুদেবকে একবার তাঁর ফ্যাক্টরিতে যেতে হবে। গুরুদেব রাজি হলেন। ভদ্রলোক নানা জায়গা হতে বন্ধু বান্ধব আনিয়ে ঘটা করে আয়োজন করলেন। সেখানে যাওয়ার আগের দিন রাত্রে সরোজিনী নাইডু খবর পেয়ে গুরুদেবকে বললেন, সিগারেট ফ্যাক্টরিতে যাবেন আপনি? এ কখনো হতে পারে না, অ্যাবসার্ড। পরদিন ভোরে ফ্যাক্টরির মালিক গুরুদেবকে নিতে এসে যখন শুনলেন গুরুদেবের যাওয়া কিছুতেই সম্ভব না, তখন ভদ্রলোক বললেন, অগত্যা তবে আপনার তরফ হতে আর কেউ আসুন, তা না হলে বড় অপ্রস্তুত হতে হবে আমাকে।
হাতের কাছে অন্য কেউ নেই। গুরুদেব বললেন, তোরা যা। সে আবার কি? বলি, না না গুরুদেব, এ অসম্ভব কথা। গুরুদেব বললেন, যা না, ভয়টা কি? কিছু তোকে করতে হবে না, কেবল দেখিস হাসিস নে, যেন গম্ভীর হয়ে বসে থাকিস। আমাদের দুজনকে পাঠিয়ে দিলেন গুরুদেব। সে এক বিপদ সেদিন। ফ্যাক্টরিতে এলাম। ফ্যাক্টরিতে ঢুকবার আধ মাইল আগে হতে পথ ফুলে ফুলে ঢাকা, ফুলের মালায় ছাওয়া। তরুণ ঝালর, বাঁশি, সানাই, সে যেন এক রাজপুত্রের বিবাহ আসর। গম্ভীর আপনা হতে হয়ে আছি ব্যাপার দেখে, চেষ্টা আর করতে হয়নি। তরুণের পর তরুণ পেরিয়ে ভিতরে ঢুকলাম। তখন পর্যন্ত ঠিক ছিলাম, কিছুই তেমন মনে হয়নি। কিন্তু যখন ফুলের তৈরি প্রকাণ্ড একটা সিংহাসনের উপর উঠিয়ে রাজা রানীর মতো আমাদের পাশাপাশি বসিয়ে দিল, আর সামনে দাঁড়িয়ে ভাটের দল জয়ে জয়ে রবীন্দ্র কবীন্দ্র জয়তু বলে হাত তুলে তুলে সিংহাসন দেখিয়ে গান গাইতে লাগলো, তখন মনে হলো মাটির সঙ্গে মিশে যাই। বাইরে কোথাও যাবেন গুরুদেব, দিন ঠিক হয়েছে। কতবার যে তিনি সেই দিন বদলাতেন তার ঠিক থাকতো না, আর বদলাতেনও একেবারে শেষ মুহূর্তে। সেক্রেটারি বলতেন, গুরুদেব ট্রেনে না ওঠা পর্যন্ত বলা যায় না কবে তিনি যাবেন। এইসব খেয়াল নিয়ে পরে গুরুদেব খুব আমোদ পেতেন। বলতেন, জানিস নে, আমি দ্বারকানাথ ঠাকুরের নাতি, বাবু চেঞ্জেস হিজ মাইন্ড বলে বলতেন। দ্বারকানাথ তখন বিলেতে। সঙ্গে যারা থাকতেন তারা বাড়িতে চিঠি লিখে পাঠাতেন, আজ আমরা অমুক জায়গায় অমুক সময়ে অমুক ডিউকের কাছে যাচ্ছি, অমুক জায়গায় 3 দিন থেকে অমুক দিন ফিরে আসব, ইত্যাদি ইত্যাদি লিখে সব চিঠিরই শেষে লিখতেন, বাট ওয়ান ক্যান নেভার বি শিওর, ফর দ্য বাবু চেঞ্জেস হিজ মাইন্ড সো অফেন। গুরুদেবও হেসে বারে বারেই শোনাতেন, বাবু চেঞ্জেস হিজ মাইন্ড। গুরুদেব বলতেন, আমি আর কি খেয়ালি রে? খেয়ালি ছিলেন আমার বড় দাদা। খেয়াল গেল, কাপড়ের যদি জব্বা হয় তবে কাগজের জব্বাই বা হবে না কেন? বসে বসে নানা রঙের কাগজ জুড়ে জব্বা বানালেন বড়দাদা। কেবল তাই নয়, সেই জব্বা গায়ে দিয়ে কলকাতা শহর ঘুরেও এলেন একদিন। বড়দাদার খেয়াল হলো, ঘিয়ে যদি লুচি ভাজা যায় তবে জলে ভাজা যাবে না কেন? হেমলতাকে বললেন, একবার জলে লুচি ভেজে দেখোই না বৌমা। বলেন, তেমনি হিসেবিও ছিলেন বড়দাদা। একবার জমিদারির ব্যাপারে একজনকে 1200 টাকা দিতে হবে। রথি তখন জমিদারি দেখাশোনা করে। তিনি রথিকে লিখে পাঠালেন, অমুককে যে আমাদের 1200 টাকা দিতে হবে, তা কিভাবে দেওয়া যেতে পারে? হয় তুমি দাও 1200, আমি দিই কিছু না। তুমি দাও 900, আমি দিই 300। তুমি দাও 600, আমি দিই 600। তুমি দাও 300, আমি দিই 900। তুমি দাও কিছু না, আমি দিই 1200। কোনটা তোমার পছন্দ? গুরুদেব হাসেন আর বলেন, জোড়াসাঁকোর বাড়িতে একদিন এক ভিখিরি এসে নিচে দাঁড়িয়ে ভিক্ষে চাইছে। বড়দাদার দোতলার বারান্দা হতে দেখতে পেলেন তাকে। কি দেওয়া যায় ভিখিরিকে? নিচে একটা বড় ট্রাইসাইকেল ছিল, বাজারের জিনিস আসতো তাতে করে। বড়দাদা সেইটা দেখিয়ে ভিখিরিকে বললেন, নিয়ে যাও ওটা। সে তো তাড়াতাড়ি সাইকেলে উঠে চালাতে শুরু করেছে, এমন সময় বাড়ির সরকার দেখতে পেয়ে রোকো রোকো বলে পিছন পিছন ছুটতে লাগলো। বলতে বলতে গুরুদেব হো হো করে হেসে উঠতেন, যেন চোখের সামনে দেখতে পেতেন সে দৃশ্য। বলতেন, জিনিয়াসে জিনিয়াসে বাড়ি আমাদের ভরা ছিল। জিনিয়াস হওয়া বড় বিপদের কথা। জানিস, আমি একটুখানির জন্য বেঁচে গেছি, আর এক চুল বেশি জিনিয়াস হলেই বিপদ হতো রে। গুরুদেবরা ছিলেন 7 ভাই 4 বোন, একে অন্যের উপযুক্ত ভাই বোন। কি রূপে, কি প্রতিভায়! সেবার আশ্রমে মিসেস মার্গারেট সায়াঙ্গার এলেন। জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সম্বন্ধে বক্তৃতা দিলেন। আমরা সবাই শুনলাম। শুনে সভার পরে গুরুদেবের কাছে এলাম। গুরুদেব বলেন, কি শুনলি, কি বললেন মার্গারেট সায়াঙ্গার? বললাম, উনি বললেন কি, সবারই 2টি কি 3টি মাত্র সন্তান হওয়া উচিত। পিতামাতার যা ভালো ভালো গুণ, ভালো স্বাস্থ্য সর্বপ্রথমে বড় সন্তান পায়। দ্বিতীয় তৃতীয় সন্তানও অনেকটা পায়, তারপরে সব কিছুই কমতে থাকে। বেশি সন্তান হলে শেষের দিকের সন্তানরা মা বাবার ভালোটার কিছুই পায় না। গুরুদেব বললেন,
আমি আমার পিতামাতার সর্বকনিষ্ঠ সন্তান ছিলুম বলেই মিটিমিটি হাসতে লাগলেন। বললাম, ও তাই তো। দুজনেই হেসে উঠলাম। 9 গুরুদেবের কথা বলতে গিয়ে বারবার আমি এসে পড়ছি সামনে। তা হোক, শ্রাবণ মেঘের জল শুকনো মাটিতে ঝরল, ঘাস ফুলটি ফুটল, তবে লোকে দেখল সেই করুণা ধারাকে। সাগরে পড়লে তো সেই রূপটি ফোটে না আর। আধার একটা চাইবই কি। এখানে আমি না হয়ে যে কেউ হতে পারত। এই আমি যে আমি তা তো নয়, যে কোনো আমিই হতে পারে। একটি কচি প্রাণ, যে তাঁর স্নেহে আদরে মশগুল হয়েছিল বহুকাল, তারই ছোট সংসারটি ঘিরে যে পেয়েছে গুরুদেবকে গুরু রূপে, পিতা রূপে, সখা রূপে, সাথী রূপে, সেই সব ঘটনায় তাঁরই প্রকাশ। আমি কিছু নই। মশগুল হয়ে যে ছিলাম সে কথা সত্যি। গুরুদেবও আমাদের নিয়ে তেমনিভাবেই খেলা করতেন। তাই দিনের যত কথা ছুটে গিয়ে তাকে না বললে চলতো না আমাদের। ছবি আঁকি, চোখের অবহেলা করেছি, অসময়ে চশমা নিতে হলো। উনি দমকা হাওয়ার মতো গুরুদেবের ঘরে ঢুকে বলে এলেন, জানেন গুরুদেব, রানী আমাকে বয়স ভাঁড়িয়েছে, ওকে চালসের চশমা দিল ডাক্তার। ওর ভাবভঙ্গি দেখে গুরুদেব হাসতেন। তিনি আবার আমাকে লাগাতেন ওর কাজের খুঁত ধরতে। দুদিন আগে গুরুদেব ওকে একটা জরুরি লেখা টাইপ করতে দিয়েছেন। এর আগে বার দুই তাড়াও দিয়েছেন, লেখাটা এনে দে। উনি এই দিচ্ছি বলে এমনভাবে ঘর হতে চলে এসেছেন যেন এক্ষুনি সেটা আনতে গেলেন। গুরুদেব বললেন, নিশ্চয়ই লেখে নিও, দেখ গিয়ে, এখন হয়তো তড়বড় করে টাইপরাইটারে আঙুল ঠুকতে বসেছে। এসে দেখি ঠিক তাই। দৌড়ে আবার গুরুদেবের কাছে ফিরি সে খবর দিতে। তাঁকে মাঝখানে রেখে যেন ছিল আমাদের জীবন। কত সময়ে আমরা একে অন্যকে গুরুদেবের নাম করে জব্দ করেছি, ভয় দেখিয়েছি। একবার এইভাবে ওকে জব্দ করতে গিয়ে আমিই ফাঁদে পড়ে গিয়েছিলাম। উনি রোজ সন্ধেবেলা তাস খেলে কাটান উদয়নে। আমার ভালো লাগে না। মাঝে মাঝে কাউকে দিয়ে ওকে খবর পাঠিয়ে দিতাম যে গুরুদেব ডাকছেন। যখন তখন এমনিতরও ডেকে পাঠাতেনও তিনি। তাই গুরুদেব ডাকছেন সত্যি মিথ্যে ভাববার অবসর নেই। উনি খেলা ফেলে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতেন। আমি মজা পেতাম। একদিন এই রকম সন্ধেবেলা তাস খেলছেন উনি। সেদিন কি হলো, আমি নিজেই গেলাম ওকে ডাকতে। যেন খুব জরুরি তলব, এমনিভাবে ভিতরে ঢুকে আদেশের সুরে গলা চড়িয়ে বললাম, ওঠো শিগগির, গুরুদেব তোমাকে ডাকছেন। দেখি কেমন একটা চাপা হাসির দৃষ্টি নিয়ে সবাই আমার দিকে তাকিয়ে আছেন। চেয়ে দেখি কই, তাস তো খেলছেন না কেউ, উপরন্তু কেমন একটা শিষ্ট ভাব সকলের। সন্দেহ হলো। ঘাড় ফিরিয়ে দেখি আমার পিছনে গুরুদেব স্বয়ং বসে। দরজা দিয়ে ঢুকেই হনহন করে খেলুড়েদের কাছে এগিয়ে গেছি। সোফায় বসা গুরুদেবকে যে পেরিয়ে গেছি লক্ষ্যই ছিল না। দেখি গুরুদেব মিটিমিটি হাসছেন। অমনি এক ছুট সেখান হতে। বাইরে এসে ধাঁধা লাগলো। এই একটু আগে দেখলাম গুরুদেব শ্যামলীর আঙিনায় বসে আছেন। কখন গেলেন ওখানে টের পেলাম না তো। শ্যামলীর আঙিনায় বসে থাকতে থাকতে আশ্রমের কি একটা কাজের কথা মনে হয়েছে। সোজা তিনি চলে এসেছেন উদয়নে। জানতেন এখানে এলেই রথিদা আর ওদের সব কজনকে পাবেন একসঙ্গে, যাদের তিনি চান এই মুহূর্তে। তাস খেলতাম আমিও, তবে রামি। শিখেছিলাম বিয়ের পর ভাসুরের কাছে। হারজিতের হিসেব পয়সা দিয়ে হতো। 2-3 আনার মধ্যেই হারজিতের ওঠানামা থাকতো। এই খেলাটা আমাদের বাড়িতেই খেলতাম। ছুটির দিনে দুপুরবেলা বন্ধুবান্ধব রথিদা, সুরেন্দা, জন কয়েক মিলে। খেলার শেষে হিসাব দিতাম গুরুদেবকে। গুরুদেব বলতেন, আমিও একরকম তাস খেলা জানতুম, পয়সা দিয়ে খেলতুম, ছেলেবেলায় বিলেতে শিখেছিলুম। দাঁড়া, মনে করে নি, শিখিয়ে দেবক্ষণ। কতদিন এমন হয়েছে কোণার্কের পিছন দিকে পশ্চিম ঘরের বড় ফরাসে আমাদের রামি খেলা জমে উঠেছে। গুরুদেব অতর্কিতে একেবারে দোরগোড়ায় এসে কেসে উঠেছেন। মুহূর্তে যে যার জুতো চটি ফেলে উধাও হয়েছেন। খালি ঘরে তখনও তাঁদের সিগারেটের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠছে। দেখে হেসে উঠেছি। গুরুদেবের আশা দেখেই বুঝতে পারা যেত, যদি কোনো কাজের কথা থাকতো
তাহলে তাঁরা আবার ফিরে এসে সভ্যবুব্য হয়ে বসতেন, নয়তো পালিয়েই যেতেন যে যার পথে। গুরুদেব তখন ফরাসে বসে বলতেন, দে একটা কাগজ আর পেন্সিল, তোর একটা ছবি আঁকি, তুইও না হয় আমার একটা পোর্ট্রেট কর। বহুবারই এমনি হয়েছে যে উনি আমার পোর্ট্রেট আঁকছেন আর আমি আঁকছি তাঁর। প্রায়ই দিনই এমনি অকস্মাৎ দিনে রাত্রে যে কোনো সময়ে চলে আসতেন আমাদের কাছে। বুঝতে পারতাম ক্লান্তি লেগেছে মনে, ছেলে মানুষই খেলা খেলতে চান খানিক। সেক্রেটারি চটপট করে গল্প বলতে পারেন, এক একদিন সেই গল্পই জমে উঠত কত, সময়ের হিসেব না রেখে। কত সময়ে উনি অফিসে, আমি ঘরকন্নার কাজে ব্যস্ত অন্য ঘরে। গুরুদেব এসে বসবার ঘরে বসে হাতের কাছে কাগজ পেন্সিল যা পেয়েছেন নিয়ে আপন মনে ছবি আঁকছেন। এ ঘর ও ঘর ঝেড়ে গুছিয়ে বসবার ঘরে ঢুকে তাঁকে দেখে আনন্দে সংকোচে বলে উঠেছি, একটুও টের পাইনি তো কখন এলেন, সাড়া দিলেন না কেন? একদিন রান্না চাপিয়েছি উনুনে, তাড়াহুড়ো করেই রান্নাবান্নার কাজ সারতে হতো। কোণার্কের সামনের দিকে ভাঁড়ার ঘরের গা লাগা ছোট্ট এক ফালি খোলা বারান্দা, সেই বারান্দাতেই উনুন পেতে রান্নাঘর বানিয়ে নিয়েছি। বারান্দার পরে এক টুকরো উঠোন, তার ধার দিয়ে সরু পথ। নিজেরা মানে ঘরের লোকরা চলাফেরা করি সেই পথে, দরকার মতো বাইরের দরবার এড়িয়ে। গুরুদেব কখন কোথায় বসেন অতিথিবৃন্দ নিয়ে ঠিক ছিল না কিছু। আর তাছাড়া শান্তিনিকেতনে তখন মজা ছিল এই, যে কোনো দিক দিয়ে বাড়িতে ঢোকা যেত। বেড়া ফটক এ পথ সে পথ এসবের বালাই ছিল না। শিখ গরাদ থাকতো না জানলাতে, পিছন দিক দিয়ে এলাম তো জানলা দিয়েই ঘরে ঢুকে পড়লাম। অতি সহজ উপায় ছিল তখন আসা যাওয়ার। সেদিন সেই খোলা বারান্দার রান্নাঘরে আমি রান্না চড়িয়েছি, ডাল ফুটছে, উনুনের পাশে বসেই তরকারি কুটছি। মুখ তুলে দেখি গুরুদেব দাঁড়িয়ে আছেন বাইরে। কি বলি না বলি, কি করি না করি, এমনি অবস্থায় আঁচলে হাত মুছতে মুছতে তাঁর সামনে গিয়ে দাঁড়ালাম। পিঠের দিকে জড়ো করে রাখা হাত এগিয়ে ধরলেন গুরুদেব। দেখি একটি ছবি এঁকেছেন আমারই জন্য। ছবির নিচে লেখা, শুভ বিজয়ার আশীর্বাদ। সেদিন শুভ বিজয়া দশমীই ছিল। দু হাত পেতে নিলাম ছবিখানা, প্রণাম করলাম। সহজ হইচই তাঁকে বড় আনন্দ দিত। এক বর্ষায় বর্ষামঙ্গলের রিহার্সাল হচ্ছে উদয়নের পশ্চিম বারান্দায়। নাচ গানে প্রতি সন্ধ্যা জমে ওঠে সেখানে। পাশের ঘরে ওদের তাসের আড্ডা। একদিন ওদের প্রাণে বড় বাজল, এত নাচ গান অভিনয় হয়, এঁরা যোগ দিতে পারেন না কিছুতে। সুর বলে কোনো বালাই নেই এদের গলায়। গুরুদেব বলতেন, ওরা সব অসুরের দল। সেদিন ওরা তাস খেলতে খেলতেই ঠিক করে ফেললেন, সাধনায় কি না হয়। তাঁরাও গান গাইবেন, সুরে সুরে নাচবেন। বললেন, বর্ষামঙ্গলটা হয়ে যাক, তারপরেই আমরা করব ভরসামঙ্গল। সঙ্গে সঙ্গে সংঘ তৈরি হলো, নাম হলো হৈ হৈ সংঘ। পরদিনই ভরসামঙ্গলের রিহার্সেল শুরু হয়ে গেল। রোজ সন্ধে হৈ হৈ সংঘের গানের মহড়া চলে কোণার্কে। আমরাও জড়ো হই জন কয়েকে মিলে মজা দেখতে। হাসির ধুম পড়ে যায়। গুরুদেবকে এসে পরে বর্ণনা দিই। শুনে গুরুদেবও হাসেন, বলেন, আমিও একটা গান লিখে দেব ওদের জন্যে। পরদিন বললেন, ডাক তো কাউকে ওদের মধ্যে থেকে, সুরটা শিখে নিক এসে। কেউ আর আসতে চান না। সুধীর কর্মশায় ভালো মানুষ, তাঁকে ধরে আনলাম। গুরুদেব গেয়ে গেয়ে তাঁকে গান শেখালেন। আমরা না গান গাওয়ার দল রে, আমরা না গলা সাধার, মোদের ভৈর রাগে প্রভাত রবি রাগে মুখ আধার। পরদিন আরো দুটো গান লিখলেন। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ, তিনটে চারটে পাশ করেছি নই নিতান্ত মুখ্য। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ, তুচ্ছ সারে কামায় আমায় গলদ ঘর্ম ঘামায়, বুদ্ধি আমার যেমনই হোক কান দুটো নয় সূক্ষ্ম। এই বড় মোর দুঃখ কানাই রে।
এই বড় মোর দুঃখ। আর পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে, মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে, পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে। পরে আরও একটা গান লিখলেন। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী, তারি পদ সেবী করি তাহারে ভজনা, বদকণ্ঠ লোকবাসী আমরা কজনা। গান পেয়ে হৈ হৈ সংঘের উৎসাহ গেল বেড়ে, রিহার্সাল উঠল জমে। ভরসা মঙ্গলের আগের দিন বিকেলে গরুর গাড়ি করে ছাপানো বিজ্ঞাপন বিলি করল হৈ হৈ সংঘের দল সারা আশ্রম জুড়ে। ঢোল করতাল হারমোনিয়াম বাঁশি শিঙা শঙ্খ কিছুই বাদ ছিল না সেদিন সেই গরুর গাড়ির উপরে। পরদিন শান্তিনিকেতনের শ্রীনিকেতনের যে যেখানে ছিল সবাই এসে জড়ো হলো সন্ধে হতে না হতে সিংহ সদনে। দর্শকদের মধ্যেও মহা উত্তেজনা, মহাস্ফূর্তি। হৈ হৈ সংঘ নিশ্চিন্ত ছিল গুরুদেব আসবেন না এই হৈ হইয়ে, দূর থেকেই তিনি উৎসাহ দিয়েছেন। ভরসা মঙ্গলের অনুষ্ঠান শুরু হলো। দেখা গেল গুরুদেব এসে ঠিক সামনে যেখানে বসেন বরাবর বসে আছেন। নিছক ভ্যারাইটি শো, পরপর প্রোগ্রামের কোনো বালাই নেই। যার যখন সুবিধা হচ্ছে ইচ্ছে মতো স্টেজে ঢুকে পড়ছেন, একবার ধাক্কাধাক্কিও লাগছে। গাঙ্গুলি মশাই ডুগডুগ ডুগডুগ ডুগডুগি বাজিয়ে গান ধরলেন। গৌরদা ভীমের বেশে গদা ঘোরাতে ঘোরাতে স্টেজে চক্কর দিয়ে গেলেন। সরোজ দ্বারা নাচলেন বাল্মীকি প্রতিভার দস্যু দলের নাচ। এত রঙ্গ শিখেছ কোথা মুন্ড মালিনী, তোমার নৃত্য দেখে চিত্ত কাঁপে চমকে ধরনি। তাঁদের পায়ের দাপটে স্টেজ ভাঙে আর কি। কিছুকাল আগে সাপ মোচন হয়েছিল। ক্ষিতীশ, ডাক্তারবাবু, সন্তোষবাবু সাপ মোচনে আমাদের নকল করে ওর গলা জড়িয়ে নেচে নেচে গাইলেন, ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ। নন্দদা সাদা সালোয়ার পাঞ্জাবি চিকনের টুপি মাথায় দিয়ে কালো চাপ দাড়ি লাগিয়ে খলিফার সাজে সেলাম করতে করতে স্টেজ ভরে তুললেন। নন্দদা যেতে না যেতে গোঁসাইজি খটাখট খটাখট দুই হাতে দুই জোড়া কাঠের বাজনা বাজাতে বাজাতে এ মাথা ও মাথা বিদ্যুৎ গতিতে নেচে দিয়ে গেলেন। আলুদা যাত্রা দলের সখী সাজে রথিদার হাত হাতে নিয়ে গান গেয়ে গেয়ে নাচতে লাগলেন, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। গুরুদেবের সামনে বিব্রত রথিদা এদিক ওদিক তাকান আর আলুদার পায়ে পায়ে এগিয়ে চলেন। সেক্রেটারি ছিলেন দলের অধিকারী মশায়, প্রধান উদ্যোগী। সেদিন গুরুদেবের কাছে 100 টাকার একখানি চেক এসেছিল আনন্দবাজার হতে তাঁর লেখার দক্ষিণা বাবদ। অধিকারী মশাই জানতেন তা। তিনি স্টেজ হতে বলে বসলেন দর্শকদের, আমাদের গুরুদেব বাবু মশায় নাচ গান দেখে খুশি হয়ে আজ আমাদের 100 টাকা বকশিস দিলেন। গুরুদেব আর কি করেন, দিয়ে দিতে হলো সে টাকাটা হৈ হৈ সংঘকেই। ফ্যান্সি ড্রেস পার্টি হবে বড়দিনের উৎসব উপলক্ষে। বিদেশি যারা আছেন তাঁদের আজ বিশেষ একটি দিন, তাঁদের জন্য উৎসব করতে হবে বই কি। বরাবরই সন্ধেবেলা সেদিন প্রদীপ জ্বালিয়ে আলপনায় সাজিয়ে বিশেষভাবে মন্দিরে উৎসব হয়। তারপর উদয়নে হয় রাত্রের ভোজ। আশ্রমেরও অনেকে থাকেন এই ভোজে। প্রতিবারই কিছু না কিছু আমোদ প্রমোদের ব্যবস্থা থাকে এতে। এবারে হলো ফ্যান্সি ড্রেসের আয়োজন। সবাইকেই আলাদা আলাদা একটা কিছু সাজে সেজে আসতে হবে খাবার টেবিলে। উদয়নের পশ্চিম বারান্দা ঘিরে খাবার টেবিল পড়েছে। মাঝখানে গুরুদেব, দুপাশে আর সবাই। দেশ বিদেশের নানা সাজে সেজেছে সকলে। সকলেই হাসছে সকলকে দেখে। বয়সে বোধহয় আমিই ছিলাম ছোট সবার চেয়ে। মুখে হাতে ভূষো কালি গেরিমাটির গুঁড়ো মেখে রং ফেলেছিলাম বদলে। খোঁপায় দিয়েছিলাম জবা, হাতের উপর বালা, পরেছি সাঁওতালি শাড়ি হাঁটু অবধি খাটো। নাম দিল সবাই মালতী। গুরুদেব মাথা ধরে ঝাঁকুনি দিলেন, বললেন, তুই আবার হেথা কেনে এলি? হি হি করে কালো মুখে সাদা দাঁত বের করে গুরুদেবের কাছে হাঁটু গেড়ে বসি। গুরুদেব বললেন, টেবুলে বসে খাবি কি তুই, নামতে বস। সেবার তাসের দেশের রিহার্সাল হচ্ছে। বোম্বের দিকে যাওয়া হবে সাপমোচন ও তাসের দেশের দল নিয়ে টাকা তুলতে আশ্রমের জন্য। দলে লোকসংখ্যা হয়ে গেল অনেক।
যাওয়া আসায় ট্রেনের টিকিটেই বহু টাকা লেগে যাবে। উনি সেক্রেটারি হিসেবে সঙ্গে তো যাবেনই, তাসের দেশের রুইতনের একটুখানি মাত্র কথা, তার জন্য আবার আলাদা করে একজনকে নিতে হবে। গুরুদেব বললেন, অনিল তুইই চালিয়ে নে এটুকু। উনি আপত্তি তোলেন। অনেক সময় ওর দু একটা কথায় সিলেটি টান এখনো এসে পড়ে। গুরুদেব অনেক বুঝিয়ে শেষে রাজি করালেন ওকে। প্রথম দিনের রিহার্সাল। এক জায়গায় কথা ছিল, রুইতন এসে হরতনীকে বলল, চলো হরতনী, বেরিয়ে পড়ি। মনে হচ্ছে আজ পর্দা খুলে গেছে, আকাশে মেঘ গেছে সরে। বলতেই সকলে হো হো করে হেসে উঠল। কি না, উনি নাকি মেঘ বলতে ম্যাঘ বলেছেন। তাদের কথায় গুরুদেবও হেসে ফেললেন। উনি তো দে ছুট সেখান থেকে, আর তাকে পাওয়া যায় না রিহার্সালে। বেঁকে বসলেন, কিছুতেই অভিনয় করবেন না। গুরুদেব তখন মেঘ কথাটাই পাল্টে দিলেন। বললেন, বেশ তো, মেঘ বলবার তোমার দরকারই নেই, বলিস নে, বলিস কুয়াশা। অনেক দিন অবধি গুরুদেব এই মেঘ কুয়াশা নিয়ে তামাশা করতেন। চা খেতে বসেছেন, সঙ্গে উনিও আছেন। বনমালী কেক এনে রাখল সামনে। বললে, অমুক দিদি করে পাঠিয়েছেন, একটুখানি ক্যাক খান আপনি। গুরুদেব বললেন, ও আমার খেয়ে কাজ নেই বাপু, যারা ম্যাগ বলে তাদের ক্যাক খাওয়াও গে। কেকের প্লেটটা ওর দিকে ঠেলে দিয়ে হাসলেন। 10 বিচিত্র রকমের অতিথি আসতেন গুরুদেবের কাছে। তাদের সবাইকেই তিনি সয়ে নিতেন। একবার এক মান্যগণ্য বিশিষ্ট ভদ্রলোক এলেন সস্ত্রীক। গুরুদেবের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। ভদ্রমহিলাও বুঝি ভাবলেন কিছু একটা বলা উচিত। তাঁদের কথার মধ্যে হঠাৎ বলে উঠলেন, আচ্ছা রবিবাবু, আপনি এখনও কবিতা টবিতা লেখেন? আমরা তো শুনে থ। গুরুদেব একটু হকচকিয়ে গেলেন। পরমুহূর্তেই সামলে নিয়ে গম্ভীর মুখে নিমীলিত নেত্রে বললেন, তা হ্যাঁ, এখনো একটু লিখি বই কি। পাগল, পাগলই আসতো কত রকমের। এত রকমের পাগল যে আছে সংসারে, গুরুদেবের কাছাকাছি থেকে না জানলে তা ভাবতেই পারতাম না কখনো। ওভার জিনিয়াস, ছিটগ্রস্ত, উন্মাদ, বদ্ধ উন্মাদ, অর্ধ উন্মাদ, মতলবের উন্মাদ, সাজা উন্মাদ, সে কত রকমের। কাউকে তিনি কাছে আসতে বাধা দিতেন না। সকাল হতে একদিকে চলত গুরুদেবের লেখার কাজ, আর একদিকে বইত লোকজনের অনবরত আসা যাওয়ার স্রোত। বিরাম ছিল না এর। অবারিত দ্বার। কেউ দেখা করতে এসে ফিরে গেছে শুনিনি কখনো। আশ্রমেরও ছোট বড় সকলে কাজে অকাজে দিনে কতবার আসছে যাচ্ছে, কখনো বিরক্ত হতে দেখিনি তাতে। দূর দূরান্ত দেশ দেশান্ত হতেও কত শত জন আসতেন। সময় নেই, অসময় নেই, হাসি মুখে সবাইকে অভ্যর্থনা করেছেন, ভালোবেসেছেন। তারা আসতে তিনি হাতের কলম ক্ষণে ক্ষণে বন্ধ করেছেন, চলে গেলে পর আবার লিখেছেন। এমনিভাবেই লেখা চলত সারাদিন। দুপুরে বিশ্রাম নিতেও রাজি থাকতেন না। এক সময় ভেবে অবাক হতাম, এখনও হই, যে কি করে একজন মানুষ সকাল হতে সন্ধে অবধি এমনতর একটানা একটা পিঠ সোজা চেয়ারে বসে লিখে যেতে পারেন। একবার এক পাগল এলো, কিছুতেই সে আর গুরুদেবকে ছাড়ে না, অথচ কি যে তার বলবার কথা সে জানে না। গুরুদেব যতবারই লেখায় মন দিতে চান ততবারই বাধা পান। তাঁর মুখ দেখে বোঝা যাচ্ছে কি একটা লিখে ফেলবার জন্য ব্যাকুল তিনি। বারবার বাধা পড়ায় মুখের সে ভাব করুণ হয়ে উঠছে। সেই দিন সন্ধেবেলা গুরুদেব দুঃখ করে বললেন, সবারই সময় অসময় আছে, নেই কেবল আমারই। আমার নিজের বলে দিনের একটুখানি সময়ও আমি পাই নে কখনো। পরদিন হতে সেক্রেটারি তাঁর অলক্ষ্যে নিয়ম বাঁধলেন, যখন তখন গুরুদেবের কাছে যাওয়া চলবে না কারো। আশ্রমের লোকের কথা আলাদা, তবে বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য সময় স্থির করা রইল ঘড়ির এতটা থেকে এতটা। 2 দিন বেশ লোক আটকানো গেল। 3 দিনের দিন একটি লোককে বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখে গুরুদেব বুঝলেন কিছু একটা হয়েছে, যাতে করে এদের সহজ আসার পথ বন্ধ। সেক্রেটারিকে ডেকে তিনি বললেন, তোরা কি ভাবিস আমি একটা কেউকেটা নবাব বাদশাহ? আমার কাছে আসতে হলে সেপাই শান্তি পেরিয়ে তবে আসতে হবে? আহা বেচারারা দূর দূর হতে আসে, কি না আমায় একটু দেখে যাবে, কি প্রণাম করবে, না হয় দুটো কথাই বলবে, তার জন্য এত কি কড়াকড়ি?
দোর আমার খোলা থাকবে, যার যখন মন চায় আসবে আমার কাছে, কাউকে বাধা দিস নে যেন তোরা আর কখনো। সেক্রেটারি ইতস্তত করেন, বলেন আপনার লেখার সময় বিরক্ত করলে আপনার অসুবিধা হতে পারে। তিনি বললেন, তা হয় হোক, তবু কেউ এসে দূরে বসে অপেক্ষা করবে, এ ভারী অন্যায়। রোজ সকালে পোস্ট অফিস হতে গুরুদেবের যে ডাক আসত তা ছিল দেখবার মতো। সে এক বোঝা, দৈনিক, মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক, ত্রৈমাসিক, ষান্মাসিক সংবাদপত্রেরই এক স্তূপ। কত বিচিত্র নাম সেসবের! এত কাগজও দেশ বিদেশের আনাচ কানাচ হতে বের হয় রোজ, না দেখলে বিশ্বাস হয় না। ডাক নিয়ে এলেই আমি গুরুদেবের পিছনে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতাম। বাংলা সংবাদপত্র আর গল্প উপন্যাসের বইগুলির উপরই আমার নজর। চিঠিগুলি নিজের হাতেই ছিঁড়তেন তিনি। নানা ধরনের পাগলের চিঠিও থাকত। অনেককে আবার নিজের হাতে চিঠিও লিখতেন। ডাক্তার রবীন্দ্রনাথ, তাঁর কাছে কেউ দুরারোগ্য ব্যাধির ওষুধ চেয়ে পাঠিয়েছেন। কেউ ছাপিয়েছেন কবিতার বই, অনুরোধ জানিয়েছেন রবীন্দ্রনাথ যেন বিলেতে লিখে তাঁকে এই বছরের নোবেল প্রাইজটা পাইয়ে দেন। কেউ লিখেছেন তাঁর অনূঢ়া কন্যার জন্য সুপাত্র দেখে দিতে। কেউ বা নিজেই পাত্রী চেয়ে বলেছেন প্রথমা স্ত্রীকে আর সহ্য করতে পারছেন না। কেউ চেয়েছেন 1.5 লক্ষ টাকা, যেন রবীন্দ্রনাথ পত্রপাঠ এই টাকা তাঁকে পাঠিয়ে দিয়ে কর্তব্য পালন করেন। এই টাকা পেলে তবেই ভদ্রলোক সংসারের ভার হতে মুক্ত হয়ে সাহিত্য নিয়ে মেতে থাকতে পারবেন বাকি জীবন ভোর, নয়তো তাঁর প্রতিভার অপমৃত্যুতে যে মহা ক্ষতি সাধিত হবে সেজন্য রবীন্দ্রনাথকেই জবাবদিহি করতে হবে সারা পৃথিবীর কাছে। এরকম কত কত চিঠি যে আসত রোজ। শুভ বিবাহের নিমন্ত্রণপত্রের সঙ্গে আসত আশীর্বাদী কয়েক লাইন কবিতার চাহিদা। আসত রঙে পেন্সিলে কাঁচা পাকা হাতে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতি। আবদার থাকত নাম সই করে ফেরত পাঠিয়ে দেবার। লেখা বা কবিতা সংশোধন করে দিতে হবে এমন চিঠিও আসত অগুন্তি। প্রশংসাপত্র লিখে পাঠানোর অনুরোধও অজস্র। ভালো চিঠি যা পেয়ে গুরুদেব খুশি হতেন তা খুব কমই থাকত। চিঠিগুলি দেখে পড়ে ভাগাভাগি করে ফেলতেন। কতকগুলি টেবিলের উপর রাখতেন, উত্তর দেবেন। কতকগুলি ছেঁড়া কাগজের ঝুড়িতে ফেলতেন। উপভোগ্য পাগলামির চিঠিগুলি সেক্রেটারির হাতে তুলে দিতেন, বলতেন, নাও, সর্বস্বত্ব ত্যাগ করে দিলুম তোমাকে। এসব ছাড়া আসত নানা দেশের নবীন প্রবীণ নানা লেখকের নতুন ছাপা বই, রোজ এক গাদা। বই, ম্যাগাজিন সবগুলি গুরুদেব একবার করে হাতে নিয়ে উল্টে দেখতেন। ওতেই তাঁর পড়া হয়ে যেত বেশিরভাগ বইগুলি। এ এক দেখবার মতো ছিল। বই একটি হাতে তুলে নিতেন, নিয়ে ডান হাতের অঙ্গুষ্ঠতে চেপে এক এক করে পৃষ্ঠাগুলি ছেড়ে দিতেন। 1 সেকেন্ড কি 2 সেকেন্ড এক এক পৃষ্ঠায় নজর পড়ত, তার মধ্যেই বলে বলে যেতেন, এই হলো, তাই হলো, সেই তো বড় দুর্ভোগ তো তার, আহা মেয়েটা মরেই গেল, ছেলেটা সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেল, হলো, হয়ে গেল, নাও বলে কাঁধের উপর দিয়ে পিছন দিকে হাত বাড়িয়ে দিতেন। সঙ্গে সঙ্গে আমিও বইখানা নিয়ে নিতাম। এমনি করে কয়েক মিনিটের মধ্যে কয়েকখানা বইই তাঁর পড়া হয়ে যেত। সেসবের ভালো মন্দ সমালোচনাও বলে যেতেন। সময় মতো ভালো করে পড়ে দেখবেন যেসব বই, সেগুলি কাছে রেখে দিতেন। অন্য বইগুলি 2 হাতে বুকের উপরে জড়ো করে আমি ঘরে চলে আসতাম। নিত্য এ ছিল এক নেশার মতো আমার। কত সময়ে গুরুদেব কারো চিঠির উল্টো পাতায় ছেঁড়া খামে টুকরো টুকরো কবিতা লিখতেন, লিখে টেবিলের তলায় পায়ের কাছে রাখা ওয়েস্ট পেপারের ঝুড়িতে ফেলে দিতেন। বনমালী সাফ করত ঝুড়ি, বাইরে সব ঝেড়ে ফেলে দিত। তখন খেয়াল হয়নি যে সেসব টুকরো কাগজ কুড়িয়ে রাখি। একটা দুটো এদিক ওদিক হতে শেষের দিকে যা পেয়েছি আজ তা নেড়ে চেড়ে দেখি, কত ভালো লাগে। সহজ কথাবার্তার মধ্যে সহজ রহস্যের ছলেও 2-4 লাইনের কত কবিতা লিখতেন, লিখে ফেলে দিতেন। একবার কোনো এক কন্যার বিবাহের নিমন্ত্রণপত্র এলো। কন্যাটি একটু চপলা স্বভাবের ছিল। তিনি কৌতুক ভরে শুভবিবাহের নিমন্ত্রণপত্রের উল্টো পাতায় লিখলেন, অবিয়ের প্রশস্ত প্রাঙ্গণ দূরে রবে পড়ি, অন্য সব বন্যমৃগী যত ছিঁড়ে দড়া দড়ি যখন করিবে সঞ্চরণ, মন তব উঠিবে সন্তাপী। মায়া বনে যে করে মৃগয়া, নাই তার দয়া। লিখেই ছিঁড়ে ফেললেন, বললেন, দেখিস এই যেন বাইরে না যায়। সে আজ কতকাল আগের কথা। আজ আর কেউ ধরতে পারবে না কাকে উদ্দেশ্য করে লিখেছিলেন গুরুদেব।
তাই এ গল্প বললাম। তেমনি আর একদিনের বিপরীত এক ঘটনা। আঘাত পেয়েছিলেন গুরুদেব কারো অকৃতজ্ঞতায়। হাত তখনও কাঁপছে। চিঠি লিখলেন তাকে। এমনতর কাঁপুনি হাতের লেখা তাঁর আর দেখিনি কখনো। সেক্রেটারিকে তখনই সে চিঠি ডাকে ফেলতে দিলেন। উনি দেখেন আর ভাবেন এ চিঠি ডাকে দেবেন কি দেবেন না। খানিক পরেই গুরুদেব ডেকে পাঠালেন, বললেন, চিঠিটা ডাকে দিয়েছিস? দিসনি? ভালোই করেছিস, ছিঁড়ে ফেলে দে। অসংখ্য অটোগ্রাফ খাতা আসতো গুরুদেবের কাছে প্রতিদিন। শুধু নাম সইয়ে চলবে না, কবিতাও চাই। কয়েক ঝুড়ি কবিতা হবে সব একসঙ্গে করলে। একবার কে একজন এসে বললে, গান্ধীজি তাঁর প্রতিটি নাম সইয়ে 5 টাকা করে নেন হরিজন ভাণ্ডারের জন্য। গুরুদেব বললেন, এ তো মন্দ কথা নয়। রোজ কত কত অটোগ্রাফ খাতায় লিখি, এবার হতে আমিও 1 টাকা করে নেব দরিদ্র ভাণ্ডারের জন্য। আলুদা গুরুদেবের দেখাশোনার ভার নিয়ে আছেন কিছুদিন থেকে। আলুদার উপরে ভার দিলেন এই কাজের, মানে হিসেব মাফিক টাকা তুলবার। ছেলেরা অটোগ্রাফ খাতা নিয়ে আসে, গুরুদেব কবিতা লেখেন, আলুদা গিয়ে সামনে দাঁড়ান। লেখা হয়ে গেলেই টাকাটা চাইবেন। গুরুদেব ধমকে ওঠেন, এরা এখানকার ছেলে, এদের কাছ হতে টাকা নিবি কি? বাইরের কেউ অটোগ্রাফ নিতে এলে পাছে আলুদা টাকা চেয়ে বসেন, আগে হতে আলুদাকে গুরুদেব চোখের ইশারায় মানা করে দেন। ছাত্রীরা কেউ এলে তাদের নিজেই সাবধান করে দেন, আলু টাকা চাইলে যেন দিস নে তোরা, দৌড়ে পালিয়ে যাস। আলুদা বললেন, তবে নিয়ম করলেন কেন? গুরুদেব বললেন, নিয়ম করলেই কি সব মানো তোমরা? যাও, নিজের কাজে যাও। এই আমারই হাত দিয়ে কত অটোগ্রাফ খাতা এসেছে গেছে, কত লোকের। সেসব কবিতা এমনিই চলে গেল, লিখে রাখিনি কখনো। কত কত কাজের জন্য কত অনুতাপ জাগে মনে ক্ষণে ক্ষণে। একজন গুরুদেবের কিছু কথা চেয়ে অটোগ্রাফ খাতা পাঠিয়েছেন। গুরুদেব কেমন একটু উন্মনা ছিলেন। সেদিন খাতাটি সামনে এনে ধরতে বলে উঠলেন, কি হবে রে কথা দিয়ে, কেবল কথা কথা কথা। বলে খাতাটা টেনে নিয়ে লিখলেন পাতায়, বাজে কথার ঝুলি যতই কেন ভর্তি করো, ধুলিতে হবে ধুলি। ভাবলাম, তাই বুঝিবা, ধুলি হয়ে যাবে সব। বুঝতে পারিনি তখন যে কোন কথা ধুলি হয় আর কোনটা হয় না। 11। এত কথা, এত স্মৃতি গুরুদেবকে নিয়ে যে মনের মধ্যে সব জট পাকিয়ে যায়। একটা বলতে না বলতে আর একটা এসে জায়গা দখল করে। গুছিয়ে বলা যায় কেমন করে? শান্তিনিকেতন আশ্রম ছিল গুরুদেবের প্রাণ। তাঁর সারা জীবনের সাধনার রূপ এর এতটুকু ক্ষয়ক্ষতি তিনি সইতে পারতেন না। যেন নিজেরই একটা অঙ্গহানি হলো এমনই ব্যথা পেতেন। আশ্রমের শুভাশুভ ছিল সব কিছুর আগে। সেখানে রক্তের সম্পর্ক বলে প্রাধান্য পেত না কেউ, বরং পরই তাঁর এক্ষেত্রে আপন হতো বেশি। দেশে বিদেশে যেখানে যা কিছু ভালো দেখেছেন বা তাঁর ভালো লেগেছে, আশ্রমে তা চালু করতে চাইতেন। জাপানে গেলেন, জুজুৎসু খেলা দেখে জাপান সরকারের কাছ হতে তাকাগাকিকে নিয়ে এলেন। আশ্রমের ছেলেমেয়ের দল ঢিলে পাজামা কোট পরে তাকাগাকির কাছ হতে জুজুৎসুর প্যাঁচ শিখতে লাগলো। শিখে যেদিন এই খেলা আশ্রমবাসীদের দেখানো হলো, গুরুদেব নতুন গান বেঁধে দিলেন, উদ্বোধন সঙ্গীত। সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। এই গান সেদিন কি উদ্দীপনাই না এনেছিল সকলের মনে। আশ্রমে জলের সমস্যা, কিছুতেই এর উপায় পাওয়া যায় না। একবার আমেরিকায় গিয়ে তিনি টিউবওয়েলের একরকম যন্ত্রপাতি দেখতে পেলেন। তখনই বহু টাকা ব্যয় করে গুরুদেব তা আশ্রমে আনালেন। কিন্তু বিদেশি কোনো কোম্পানিই তা চালু করতে পারল না। তারা আসে, কন্ট্রাক্ট নেয়, যন্ত্রপাতি ওল্টায় পাল্টায়, কাজ শুরু করে, পরে সরে পড়ে। 2-3 বার এমনি হলো। শেষে নিরুৎসাহ হয়ে টিউবওয়েলের কাজ সেইভাবেই পড়ে থাকলো। কেউ আর তা নিয়ে মাথা ঘামায় না। এর অনেক পরে অমূল্য বিশ্বাস মশাই এলেন।
ইঞ্জিনিয়ারিংয়ে টেকনিক্যাল শিক্ষা তাঁর ছিল না, ছিল তাঁর শখ। অমূল্যবাবু সেই সব যন্ত্রপাতিগুলি দেখে উৎসাহিত হলেন, বললেন, আমি দেখি না একবার চেষ্টা করে। সেই অমূল্যবাবুই একদিন ওই টিউবওয়েল বসিয়ে তুলে ফেললেন জল মাটির তলা থেকে। সেদিন গুরুদেবের কি আনন্দ! বললেন, সভা সাজাও, সকলে সমবেত হও, অমূল্যকে আমি মান দেব। অমূল্যবাবু লাজুক প্রকৃতির মানুষ, তাঁকে পাওয়া যায় না খুঁজে। অনেক কষ্টে একরকম ধরে বেঁধেই এনে বসানো হলো তাঁকে। গুরুদেব বিশেষভাবে সেদিন সম্মানিত করলেন অমূল্যবাবুকে। এই অনুষ্ঠান উপলক্ষেই গান গাওয়া হলো, হে হে আকাশে বিহারী নিরত বাহন জল, আছিল শৈল শিখরে শিখরে তোমার লীলা স্থল। সবেতেই যে গুরুদেব সফলকাম হতেন তা নয়, তবে চেষ্টা থাকতো তাঁর, সেখানে হার মানতেন না। এমনকি অন্য কেউ যদি আশ্রমের মঙ্গলের জন্য নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চাইতেন, গুরুদেব তাঁকে উৎসাহ দিতেন। অনেক সময় আগে হতেই তিনি বুঝতে পারতেন যে এ এক্সপেরিমেন্ট টিকবে না শেষ পর্যন্ত, বরং ক্ষতির পরিমাণ অতিরিক্ত হয়ে পড়বে। তবু নিরুৎসাহ করতেন না কখনো কাউকে। নতুন কিছু নিয়ে চেষ্টা করাকে তিনি দিতেন এতখানি দাম। শুধু আশ্রম নয়, আশ্রমের ছাত্রছাত্রীরাও ছিল তাঁর অনেকখানি। কি ভালোই বাসতেন তিনি তাদের, কারো গায়ে আঁচড়টি লাগতে দিতেন না। একবারের এক ঘটনার কথা বলি। লর্ড কারমাইকেলের আমল হতে বাংলায় যত লাট সবাই একবার করে এসেছেন আশ্রম দেখতে। লর্ড রোনাল্ডসে যখন আসেন, ভুবনডাঙ্গা বাঁধের কাছে আধ মাইল দূর হতেই মোটর হতে নেমে পড়লেন। বললেন, আমি ভারতের আশ্রমে যাচ্ছি, ভারতীয় রীতি অনুযায়ী যাব, হেঁটে যাব। গুরুদেবের আশ্রমের প্রতি ছিল সবার এমনি গভীর শ্রদ্ধা। সেবার জন অ্যান্ডারসন তখন বাংলার লাট, কাছাকাছি কোথায় যেন ট্যুরে আসছেন, সেই সাথে আশ্রম দেখে যাবেন ইচ্ছা প্রকাশ করলেন। গুরুদেব জন অ্যান্ডারসনকে আমন্ত্রণ জানালেন। দিনক্ষণ ঠিক হয়ে গেল। তাঁর আসার দিন কয়েক আগে একদিন জেলা শাসক এলেন গুরুদেবের কাছে। এর কিছুকাল আগে দার্জিলিংয়ে রেস কোর্সে জন অ্যান্ডারসনের উদ্দেশ্যে বোমা পড়েছিল, তাই এরা ভীষণ সন্ত্রস্ত। ম্যাজিস্ট্রেট জানালেন যে এরা আশ্রমের 3-4টি ছাত্র সম্বন্ধে সতর্কতা অবলম্বন করতে চান। গুরুদেব শুনে রুষ্ট হলেন, বললেন, আমার ছেলেদের আমি জানি, তারা আমার অতিথির অসম্মান কখনো করবে না। ম্যাজিস্ট্রেট বললেন, আপনি হয়তো 99 জন ছেলেকে জানেন, কিন্তু একটিকে জানেন না। ওই একটিই হয়তো এমন কিছু করে বসবে যাতে করে আপনার আশ্রমেরই ক্ষতি হবে। আপনি অনুমতি করুন, আমরা কেবল ওই 3-4 জন ছেলেকে 2-3 দিনের জন্য আটক রেখে দেব। গুরুদেব বললেন, তোমাদের হাতে ক্ষমতা আছে, যা ইচ্ছে করতে পারো এবং যা ইচ্ছে করো। আমিও আমার কর্তব্য করব, স্যার জন অ্যান্ডারসনকে এখনই তার পাঠাবো যেন এখানে না আসেন। ম্যাজিস্ট্রেট ভয় পেলেন, ঘাবড়ে গেলেন। বললেন, না না, তার পাঠাবেন না, দেখি অন্য কি উপায় করতে পারি আমরা। বলতে বলতে তিনি উঠে এলেন সেখান থেকে। এসে আশ্রমের কর্তৃপক্ষদের নিয়ে আলোচনায় বসলেন। অনেকক্ষণ ধরে অনেক কথা হলো। আশ্রম কর্তৃপক্ষরা সকলে একসঙ্গে এলেন গুরুদেবের কাছে। লাট ট্যুরে বেরিয়ে পড়েছেন, এখন তো আর প্রোগ্রাম বদলানো যায় না, তাছাড়া সময়ও হাতে নেই যথেষ্ট। কি উপায় করা যায়? গুরুদেব বললেন, বেশ, লাট আসুন, তবে আমার ছেলেদের গায়ে দাগ লাগবে এ আমি হতে দিতে পারি না। ছাত্রছাত্রী শিক্ষক সবাই চলে যাক সেদিন বাইরে কোথাও। জন অ্যান্ডারসন এসে শূন্য আশ্রম দেখে ফিরে চলে যান। বুঝুন তাঁর পুলিশের উৎপাত কতখানি বিঘ্ন ঘটিয়েছে এখানে। এই ব্যবস্থাই ঠিক হয়ে গেল। যেদিন লাট আসবেন সেদিন ভোরে আশ্রমের সবাই চলে গেল শ্রীনিকেতনে সুখসাগরের ধারে পিকনিক করতে। পুলিশের ভয়ে তবু ঘোচে না। সাধারণ সাজে এখানে ওখানে ঝোপে ঝাড়ে ঝাঁকে ঝাঁকে পুলিশ ঘাপটি মেরে রইল। লাটের কাছাকাছি যাদের থাকবার কথা তাদের একটা করে টিকিট দেওয়া হলো, জেলা ম্যাজিস্ট্রেট আর আশ্রম সচিবের সই সহ। নন্দদা তাঁর ছাড়পত্রখানা পরিহাস ছলে ফিতে গেঁথে গলায় ঝুলিয়ে বুকের উপর বের করে রাখলেন। লাট এলেন। বিভাগীয় অধ্যক্ষরা তাকে নিয়ে আশ্রম দেখিয়ে উত্তরায়ণে উদয়নের বসবার ঘরে নিয়ে এলেন। গুরুদেব সেখানে বসেছিলেন অতিথির অপেক্ষায়। গুরুদেবের রাগের একটা ভঙ্গি ছিল বসার মাঝে। বাঁ হাতে ভর দিয়ে একটু ঝুঁকে বসে আছেন। চাপা রাগে সারা মুখ লাল। মুষ্টিবদ্ধ ডান হাত কোলে চেপে গুরুদেব বললেন জন অ্যান্ডারসনকে, আমি যদি জানতাম
যে আপনার এখানে আসা নিয়ে আমাকে এতখানি বিব্রত হতে হবে, তবে আপনাকে আসতে কিছুতেই আমন্ত্রণ জানাতাম না। I had almost decided to send you a wire requesting you to cancel your visit. মনে আছে বলেছিলেন, supercilious policemen wanted to take my students into custody to ensure your safety. লজ্জায়, অপ্রস্তুতে জন অ্যান্ডারসনের মুখও লাল হয়ে উঠেছিল সেদিন। গুরুদেব পড়াতে খুব ভালোবাসতেন। তখন শেষ দিকেরই কথা, বয়সের ভারে দেহ ভেঙে পড়েছে, আশ্রমের দায়িত্বভার ধীরে ধীরে তুলে দিয়েছেন এক একজনের উপর এক একটা, তাঁরাই আশ্রম চালান। সে সময় একদিন এক ভদ্রলোক আর তাঁর স্ত্রী এলেন আশ্রমে। এদের ছোট ছেলে পাঠভবনে পড়ছিল, এবার তাকে নিয়ে যাবেন এরা, কলকাতায় রেখে পড়াবেন। গত পরীক্ষায় নাকি সে ফল ভালো করেনি। ভদ্রমহিলা গুরুদেবকে বললেন, আশ্রমের তো সবই ভালো, তবে গুরুদেব, ছেলেদের পড়াশোনাটা কিন্তু তত ভালো হয় না এখানে। গুরুদেব চুপ করে রইলেন। বোঝা গেল খুবই আঘাত পেলেন। তাঁরা চলে যেতে সেই দিনই বিকেলে গুরুদেব শিক্ষকদের ডেকে পাঠালেন। ছেলেদের পড়ায় মন নেই বা মাথা নেই বা তারা ক্লাসে দুষ্টুমি করে ইত্যাদি কথা গুরুদেব মানতেন না মোটেই। বলতেন, ছাত্রদের দোষ একেবারেই নেই, দোষ শিক্ষকদের। শিক্ষকরা ক্লাসে এমনভাবে ছাত্রদের পড়াবেন যে পড়ার বিষয়বস্তুটা তাদের মনে আপনা হতে ঢুকে যাবে। পাঠ্য বিষয়কে একটা আকর্ষণীয় বস্তু করে তুলবেন শিক্ষক ছাত্রের কাছে। গুরুদেব বললেন, কি করে পড়াতে হয় তোমরাই জানো না। কাল পাঠভবনের যে কোনো একটা ক্লাসে ব্যবস্থা করো, আমি নিজে নেব সে ক্লাস, তোমরা দেখবে। কদিন হতেই গুরুদেবের দেহ বড় ক্লান্ত। আশ্রমের ভিতরে যাওয়া আসা, হোক না মোটরে, তবু ওঠা নামার একটা কষ্ট আছে। তাই উদয়নের দক্ষিণের বারান্দায় পরদিন ছাত্রছাত্রী ও শিক্ষক সমেত একটি ক্লাস বসল। আমিও সেদিন ছিলাম সেখানে। জাপানি ঘরের জানলার ধারে গুরুদেব যে চেয়ারখানিতে বসেছিলেন তার ধারে বসে। বাংলা ক্লাস। বই খুলে বসেছে শিক্ষার্থীরা বারান্দা জুড়ে গুরুদেবকে ঘিরে। কোন বই কি কাহিনী তা মনে রাখিনি। মনে আছে, গুরুদেব একটি ছেলেকে পড়তে বললেন। সে উঠে দাঁড়িয়ে বই হাতে একটি প্যারাগ্রাফ পড়ল। গুরুদেব বললেন, আচ্ছা, তুমি বসো। পরের ছেলেটিকে বললেন, তুমি পড়ো, বইয়ের যে জায়গাটা ও পড়ল সেইটাই আবার পড়ো। সে পড়ল। তাকে বসিয়ে আর একটি ছেলেকে দিয়ে সেই একই জায়গা পড়ালেন। এমনি করে পরপর 5-6টি ছেলেকে দিয়ে ওই একটি প্যারাগ্রাফই পড়ালেন। বারে বারে জোরে জোরে পড়ার দরুন যারা পড়ল না, কানে শুনল, তাদেরও কথাগুলি মনে গাঁথা হয়ে রইল। সেদিনের সেই ক লাইনের লেখার মধ্যে একটা কথা ছিল, স্তম্ভিত। গুরুদেব সেই কথাটিকে ধরলেন। স্তম্ভিত কথাটা কি, কোত্থেকে এলো, এর মানে কি? মনে আছে, সেদিন গুরুদেব সেই দক্ষিণের বারান্দার স্তম্ভ হতে গাছ, পাহাড়, নদী, হাওয়া ধরে ধরে একেবারে স্তম্ভিত মেঘে নিয়ে গিয়ে ঠেকলেন। সেদিনের সেই ক্লাসে ছোট বড় যারা ছিল, স্তম্ভিত তাদের মনে স্তম্ভের মতোই অটল হয়ে রইল। পড়ে শোনাতেও গুরুদেব ভালোবাসতেন। যেদিন সন্ধেয় কোনো মিটিং বা রিহার্সালের ব্যাপার কিছু না থাকতো, গুরুদেব সেদিন কিছু না কিছু পড়ে পড়ে শোনাতেন সবাইকে। এ যেন জানাই ছিল সকলের। সন্ধে হলেই ছোট বড় সবাই এসে জমতেন উদয়নের পশ্চিম বারান্দায়, কোণার্কের ঘরে, শ্যামলীর চাতালে, যখন যেখানে থাকতেন গুরুদেব সন্ধ্যাকালে। হয় সেদিনের লেখা নতুন কবিতা পড়ে শোনাতেন, নয় পুরাতন কবিতা, নয় প্রবন্ধ, গল্প, যেদিন যা হয়। মাঝে মাঝে ব্রাউনিং কিটস থেকেও পড়ে তর্জমা করে শোনাতেন। এ আরও শেষের কথা, তখন গুরুদেব উদীচিতে থাকেন। সে সময়ও কিছুদিন তিনি নিয়মিত শিক্ষা ভবনের কবিতার ক্লাস নিয়েছেন। বিকেলে ঢং ঢং করে থার্ড পিরিয়ডের ঘণ্টা পড়তেই উদীচির নিচের ঘরে এসে ভিড় করত ছাত্রছাত্রীর দল। গুরুদেব আগে হতেই দোতলা থেকে নেমে এসে বসে থাকতেন। তারা এসে বসতেই ক্লাস শুরু হয়ে যেত। সে ক্লাসে শিক্ষক ও শিক্ষকের স্ত্রীরাও এসে ছাত্রছাত্রী হয়ে বসতেন। গুরুদেব কবিতা পড়তেন, ছন্দ, মাত্রা, জ্যোতি বোঝাতেন। তার মুখের দিকে তাকিয়ে এক মনে শুনতাম। গুরুদেবের কথা বলার সুরেই ছিল জাদু। যা পড়তেন, বলতেন, বুঝি না বুঝি বলার সুরেই মুগ্ধ হয়ে থাকতাম।
প্রতি বুধবারে গুরুদেব মন্দির নিতেন। গরদির ধুতি পাঞ্জাবি পরে শ্বেত পাথরের চৌকির উপর বসে যখন তিনি মন্ত্র পড়তেন, অসতৌ মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা মৃতঙ্গময় আবিরাবির্ম এধি, নিথর হয়ে বসে থাকতাম। চোখ আটকা পড়ত রূপে, প্রাণ অবশ হতো সুরে। বহু কথাই বুঝতাম না, বুঝবার আগ্রহই জাগত না, শুধু ভালো লাগতো। কিসে ভালো লাগতো জানি না, তবে এত ভালো লাগতো যে ডুবে যেতাম সে ভালো লাগায়। কোনো অভাবই যেন ছিল না জানবার বুঝবার। তবু যখন তিনি মন্দিরে বসে বলতেন, এই যে অসীমের বোধ, তার দুটো ধারা আছে। একটা হচ্ছে অসীমের মধ্যে নিজেকে দেখা, একটা হচ্ছে অসীমের মধ্যে তাঁকে দেখা। শুনে না বুঝেও সারা মনে ঢেউ লাগত। গুরুদেব বলতেন, আপনার আত্মার মধ্যে অসীমের উপলব্ধি করার সাধনা হচ্ছে দুরূহ সাধনা। কি জানি কেন চোখে জল আসি আসি করত। তন্ময় হয়ে শুনতাম কথা। বস্তু জগতে যে সীমা, সেটা হচ্ছে ইন্দ্রিয় বোধের সীমা, কিন্তু তা নয়। তার ইন্দ্রিয় বোধই বলছে আমার আনন্দ হচ্ছে আমার ভোগ। এই নশ্বর ভোগ কাটিয়ে যদি যেতে পারো, সেখানে পরম আনন্দের স্থান রয়েছে। চোখের জমা জলটা ততক্ষণে পড়েই যেত দুগাল বেয়ে। গুরুদেব বলে যেতেন, মানুষ জন্মালো বস্তু জগতে, কিন্তু বস্তুকে সে স্বীকার করে না, বলে এ আমার নয়, এ কাটিয়ে যেতে হবে। অথচ তার চোখ কান সব ইন্দ্রিয় বলছে, হ্যাঁ এই তো সব, এর বাইরে কিছু নেই। কিন্তু অন্তর আত্মা বলছে, এ নয়, আমি সীমিত নই, এর বাইরে আমার স্থান। এই এক আশ্চর্য ব্যাপার। এই ইন্দ্রিয়ের বাধা ভেঙে বেরিয়ে আসা সহজ নয়। এ যে কি বেদনা! ভোরবেলাকে গুরুদেব বড় পছন্দ করতেন। যত ভোরেই উঠি না কেন দেখতাম আরও ভোরে তিনি উঠে বসে আছেন। আকাশে ভোরের আলো লাগবার কত আগে অন্ধকার থাকতে উঠে গুরুদেব হাত মুখ ধুয়ে বাইরে এসে পূবমুখী হয়ে চেয়ারে বসে থাকতেন। কত কত দিন এ ছবি দেখেছি। হাত দুখানি কোলের মাঝে জড়ো করা নিস্পন্দ গুরুদেব বসে আছেন বাইরে। ধীরে ধীরে আকাশ ফর্সা হলো, পূব দিক লাল হয়ে উঠল, রোদ্দুর এসে মুখে মাথায় পড়ল। গুরুদেব উঠে ঘরে ঢুকলেন বা আঙিনার কোনো গাছের ছায়ায় লিখতে বসলেন। বলতেন, সকালে খানিকক্ষণ সূর্যের আলো গায়ে না নিলে আমার ভালো লাগে না। সূর্য স্নানই করতেন যেন তিনি রোজ ভোরে। গুরুদেব বলতেন, রাত্রির শেষ প্রহরে যখন বাইরে এসে বসি, আকাশে শান্ত, বাতাস স্তব্ধ, পাখিরা জাগেনি, গাছগুলিতে পুঞ্জীভূত অন্ধকার, সব মিলিয়ে একটা গভীর নিস্তব্ধতা। তখন যে আনন্দ অনুভব করি তার নাম শান্তি। উপাসনাকে তিনি দিনের সকল কাজের মধ্যে বড় স্থান দিতেন। প্রাতে সন্ধ্যায় আশ্রমবাসীরা নিত্য উপাসনায় বসত আপন আপন কোণে, নিজের আসনে। উপাসনার পর ছাত্রছাত্রীরা তাদের আলাদা আলাদা হস্টেলের আঙিনায় দল দল একত্র হয়ে মন্ত্র পড়ত। নিয়মে বেঁধে দিয়েছিলেন গুরুদেব উপাসনা সকলের জন্য। দুবেলা নিয়মিত ঘণ্টা বাজে উপাসনার। পরে এই উপাসনা নিয়েই গোল বাঁধল এক সময়। তখন কলেজে, মানে শিক্ষা ভবনে, নানা দেশের ছেলের ভিড়। বড় হয়ে যে ছেলেরা আশ্রমে আসে, আশ্রমকে মেনে নিতে তাদের সময় লাগে। এটা সেটা নিয়ে বহু অসুবিধা হয়। উপাসনাকেও তাই নিতে পারল না প্রাণে মনে। অধ্যক্ষ মশাই এসে জানালেন, সকাল সন্ধ্যায় 15 মিনিট করে চুপচাপ উপাসনায় বসে থাকতে রাজি নয় সব ছেলে। নিয়ম সবার জন্যই। কলেজের ছেলেরা ঘুরঘুর করে ঘুরে বেড়াবে আর অন্যরা উপাসনায় বসবে, তা হয় না। গুরুদেব খুবই ব্যথিত হলেন, বললেন, তাহলে উপাসনা বাদ দিয়ে দাও, কেবল মন্ত্রপাঠই করুক সকলে মিলে। কলেজের হস্টেল ছিল আশ্রমের এক প্রান্তে। তারা উপাসনায় বসুক না বসুক, আশ্রমের আর সবার তাতে ব্যাঘাত ঘটবে না। ঠিক হলো, শিক্ষা ভবনের ছেলেরা সমবেত প্রার্থনার মন্ত্র পড়বে, বাকিরা যেমন উপাসনায় বসে তেমনি বসবে। সাঁঝ সকালে আজও তাইই বসে।
অধ্যক্ষকে ব্যবস্থাদি দিয়ে সেদিন গুরুদেব বড় দুঃখ করে বলেছিলেন, দেখ, এই যে দিন রাতের সন্ধিক্ষণে দুবেলা খানিক চুপ করে আপনার মনে বসে থাকা, এর যে কি মূল্য বুঝবি পরে, এখন বুঝতে পারবি না। তাই তো বলি তোদের, ভগবানকে ভাবতে নাই বা পারলি, কিছু না ভেবেই চুপ করে খানিকটা সময় বসে থাকার অভ্যেস কর, জীবনে কাজ দেবে। গুরুদেব গান গেয়েছেন শুনেছি বহুবার, কিন্তু আপন মনে আত্মভোলা হয়ে গলা খুলে দিয়েছেন সে শুধু শুনেছিলাম একবারই। তখন আমরা সিংহলের এক গ্রামে, বন্ধু উইলমটের মার বাড়িতে। অভিনয়ের দল নিয়ে এসেছেন গুরুদেব। নানা জায়গায় নৃত্যনাট্য, বক্তৃতা, ছবির এক্সিবিশন হয়েছে, আরও হবে। মাঝখানে গুরুদেব কটা দিন বিশ্রাম নিতে এলেন এই গ্রামে সবাইকে নিয়ে। গ্রামের নাম পানাদুরা। সমুদ্রের ধারে প্রকাণ্ড বাড়ি উইলমটের মায়ের। এ মাথা ও মাথা ঘুরে ঘুরে ঘর বারান্দা। সমুদ্রের তীর হতে নারকেল গাছের সারি ছুঁয়েছে এসে বারান্দা অবধি। মাথায় তাদের সবুজ পাতার ফোয়ারা। গাছের ফাঁকে ফাঁকে আকাশের নীলে সাগরের নীলে মাখামাখি। গাছের গোড়া বেয়ে ঢেউ ভাঙা সাদা ফেনা এগিয়ে আসে বাগানের ভিতরে। সেই বাড়িতে একদিন ভোরে চমকে উঠলাম সুর শুনে। কোথা হতে আসে এ সুর? কে গায় গান? বারান্দা দিয়ে ছুটে চললাম সুর ধরে। চলতে চলতে থমকে দাঁড়ালাম গুরুদেবের ঘরের দোরে এসে। গুরুদেব গাইছেন গান। আকাশে বাতাসে আলোতে হাওয়াতে আজ যেন একটা কিসের মাতামাতি। মাতামাতি সামনের ওই সবুজ পাতায়, ওই নীল সাগরের তরঙ্গে। গুরুদেব সেদিক পানে চেয়ে গলা ছেড়ে দিয়েছেন সাগরে। সাগরের হাওয়া এসে লাগছে তাঁর মুখে চুলে। সে এক মহাবিলীন ভাব। তখন মনে ছিল গানের লাইন কটি, কিন্তু লিখে রাখিনি, তাই আজ দরকারের সময় হারিয়ে ফেললাম। হিন্দি কথা, 2-3টি মাত্র লাইন, অপূর্ব ভৈরব রাগ। দেয়ালের গা ঘেঁষে লেখার টেবিল, লিখছিলেন বসে। লিখতে লিখতে বোধহয় মুখ তুলেছেন। খোলা দরজা দিয়ে নজর গেল বাইরে। সঙ্গে সঙ্গে গেয়ে উঠলেন গলা খুলে। হাতে তখনও কলম ধরা। গান শেষ হলে ধীরে ধীরে পিছু হটে এলাম। দেখি নন্দদা, উনি, বোঠান, মিরাদি অনেকে এসে দাঁড়িয়েছেন সেখানে। অমন গান আর শুনিনি কখনো। এ যেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি প্রাণ ভরা সুর বেরিয়ে এসে কার সাথে খানিক কথা কয়ে নিল। ঠিক এই কথাটিই বলেছিলেন গুরুদেব মৃত্যুর মাস কয়েক আগে একদিন, যে আমি তো এত কবিতা লিখলুম, গল্প লিখলুম, ছবিও কম আঁকলুম না, কিন্তু গান গেয়ে যে আনন্দ পেয়েছি সে আর কিছুতে পাইনি। গান সম্পূর্ণ আলাদা জিনিস। গানের সুরের যেন অসীমের সঙ্গে এক মুহূর্তে একটা যোগাযোগ ঘটে যায়। এমনটি আর কিছুতে হয় না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, golpokothar.org।